বন পাহাড় আদিবাসী নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আবার অনেকদিন পর আসা হলো। তো এবার আপনারা খেয়াল করছেন যে আমাদের টপিক হলো আদিবাসীদের ভূমি দখলের শেষ কোথায়? এই বিষয়টা ভূমি সংক্রান্ত বিষয়টা আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের যত আদিবাসীরা আছেন তাদের বা বাঙালি বাদে যে বৃহৎ জাতি আদিবাসী যদি আপনার বলতে সমস্যা হয়, বাঙালি বাদে আরও যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আছে তাদের মূল সমস্যাটা ভূমি সমস্যা। আমরা যেখানেই দেখি এই জিনিসটা, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমি বাহিরের প্রেক্ষাপটটা আমি মাত্র মাঝখানে অনেকদিন কথা বলতে পারিনি, কারণ আমি ইন্ডিয়াতে ছিলাম এবং ভুটানের আমাদের একটা জাতিগোষ্ঠী আছে, ডুকপা জাতিগোষ্ঠী, তাদের একটা ফেস্টিভ্যাল আছে ডুকপা হেরিটেজ ফেস্টিভ্যাল। সেই হেরিটেজ ফেস্টিভ্যালে ছিলাম এবং আমরা একটু এই কারণে কম্পেয়ারও করব যে অন্যান্য পাহাড়ের জাতিগোষ্ঠীরা এবং পাহাড়ের শুধু না, ওখানকার যে সমতল, যে ডুয়ার্স অঞ্চল, বিস্তীর্ণ ডুয়ার্স অঞ্চল, আমাদের দেশেও যে সমতলের আদিবাসীরা, এরাও এই ডুয়ার্স অঞ্চলেরই আসলে এই ডুয়ার্সের যে বন জঙ্গল এটা কন্টিনিউ করছে। এবং এই কন্টিনিউস যে বন জঙ্গল যেটা আছে, ওখানকার যে আদিবাসী আমরা দেখতে পাই, সাঁওতাল, মুড়িয়ারি, পাহান, ঠিক সেম আমরা কিন্তু বাংলাদেশেও তাদেরকে দেখতে পাই এবং পাহাড়ি জাতিগোষ্ঠীও সেম। কিন্তু ওপাশে মিজোরাম, আপনারা জানেন যে মিজোরামের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করি, মেঘালয়ের সঙ্গে বর্ডার শেয়ার করি। তো কাজেই ওপাশে যে জাতিগোষ্ঠী আছে এইখানেও ওখানকার ভূমি ব্যবস্থাপনা এবং তারা কীরকম আছে এবং আমাদের দেশের যারা আদিবাসীরা আছেন বা আমরা যদি বলি বাঙালি বাদে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরা আছেন, তারা কী অবস্থায় আছেন এবং সংখ্যালঘু যে বলা হয়, সংখ্যালঘু আজকে যে সংখ্যালঘু বলতেই এক প্রকার বোঝানো হয় যে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী যারা, তারাই মনে হয় সংখ্যালঘু। মানে আচরণটা এরকম সবাইরই, যে এর বাইরে মনে হয় সংখ্যালঘু নাই। সংখ্যালঘু শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুর যে বিশ্লেষণটা করা হয় বা সেই বিবেচনায় শুধুমাত্র মনে হয় যে প্রতিটা জায়গায়, যে কারণ এই জায়গাগুলোতে কিভাবে হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা আজকে এই মুক্ত আলোচনায় কথা বলার চেষ্টা করব। প্রথমত যদি আমরা আসি, আপনারা এখানে এই চ্যানেলটাতে আপনারা দেখতে পারবেন আমি ডুকপা ফেস্টিভ্যালের অনেক কিছু এখানে যুক্ত করার চেষ্টা করতেছি, যেন আপনারা শুধুমাত্র পাহাড়ে না, আমার কথা শুধু শুনেন, ভিডিওগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন বা একটা ধারণা পাবেন যে আসলে অন্যান্য জাতিগোষ্ঠীরা তারা আসলে কী অবস্থায় আছে, তাদের প্রকৃত অবস্থাটা আপনি দেখতে পারবেন, ওখানকার ল্যান্ডস্কেপ দেখতে পারবেন, ওখানকার মানুষ দেখতে পারবেন। কাজে আমি আশা করব এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনাদের আলোচনাটা বুঝতেও বেশ সুবিধা হবে। এবং পাহাড় সুমন এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে আমি এভাবেই আসলে অথবা রেজাল্ট করুন সুমন যে পেজটা, আমি পুরো এই ডিটেইলগুলো দিতে যাচ্ছি। পাশাপাশি যে পর্যটন আমরা করি, পর্যটনের থ্রুতে এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। এখন আমরা আসি মূল প্রসঙ্গে। আমি সাম্প্রতিক সময়ের কয়েকটা ঘটনা বলি। সেটা হলো যে আমরা পাহাড়ি আদিবাসীদের নিয়ে কথা বলি। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের আমাদের ১৩টা জাতিগোষ্ঠী আছে। তারা ভূমি নিয়েই কিন্তু ওখানে সবচেয়ে মূল সমস্যা যদি বলি, আজকে পার্বত্য চট্টগ্রামের যে অশান্তি, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, আজকেও কুকি-চিনের সঙ্গে ঝামেলায় বলা হচ্ছে আর কি মিডিয়াতে, সেটা হলো ৩ জন মারা গেছে কুকি-চিনের সদস্য। এটার বিশ্লেষণটা ওনারা যেটা বলে সেটাই তো। এখন এর বাহিরে আসলে এই বিশ্লেষণ করাটাও খুব কঠিন ব্যাপার। তো তারপর আমি ওই জায়গাটাতেই থাকলাম। ওই জায়গাটাতে থেকে যদি আজকে আমরা দেখি যে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলোর মূল কেন্দ্র কিন্তু তাদের ন্যায্য অধিকার, তাদের ভূমি সংক্রান্ত যে জটিলতাগুলো বাংলাদেশ জন্মের পর থেকে তৈরি হয়েছে, এই জটিলতাগুলো আমরা কিন্তু কেউ কাটায় উঠতে পারিনি। এবং এই ভূমি সমস্যাটা কেন, এইটার মূলে কীভাবে ঘটনাটা ঘটলো, এবং আপনারা শুধু পার্বত্য চট্টগ্রামে দেখলে হবে না, পার্বত্য চট্টগ্রাম বাহিরের জায়গাটা থেকে আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার বাসা রংপুর, আমার যে পাশের জায়গা যে দিনাজপুরে অনেকে স্বপ্নপুরী, আপনারা গুগল সার্চ করলে পাবেন স্বপ্নপুরী একটা জায়গা আছে পর্যটন কেন্দ্র। এখানে ১০০ একরের উপর জায়গা নিয়ে এটা একটা পর্যটন কেন্দ্র, একেবারে পার্ক টাইপের একটা পর্যটন কেন্দ্র, ১০০ একরের জায়গার উপর। এখানে কিন্তু ওখানকার স্থানীয় যে এমপি শিবলি সাদিক এবং তার চাচা দেলোয়ার, এনারা ২ জন মিলে কিন্তু বন বিভাগের, তাদের এই ১০০ একরের মধ্যে যে পার্কটা করছে, এর মধ্যে কিন্তু বন বিভাগের জায়গা ৩৮ একর আছে। অর্থাৎ এটা শাল বনাঞ্চল ছিল, যে বিস্তীর্ণ শাল বনাঞ্চল আমরা ডুয়ার্সে যাচ্ছি, ডুয়ার্সে গিয়ে দেখতে পাচ্ছি আমরা দিনাজপুরে অনেকগুলো, আপনারা জানেন ৪টা জাতীয় উদ্যান কিন্তু দিনাজপুরে। আমরা মনে করি যে উত্তরাঞ্চল বন জঙ্গল না, উত্তরাঞ্চলেও কিন্তু বন জঙ্গলে ভরপুর। এবং দিনাজপুরের যে ৪টা জাতীয় উদ্যান, সে ৪টা জাতীয় উদ্যানের মধ্যে কিন্তু আপনারা জানেন যে
বীরগঞ্জ জাতীয় উদ্যান, সিংড়া জাতীয় উদ্যান, ধর্মপুরের বিরলের এটা একটা বড় একটা ফরেস্ট, এবং এইরকম কিন্তু অনেকগুলো ফরেস্ট, কিন্তু অনেকগুলো ছোট ছোট জায়গাও আবার ফরেস্টগুলো আছে, যেমন হলো মিঠাপুকুরের দিকে আছে। এরকম কিন্তু নবাবগঞ্জ উপজেলাটাতে কিন্তু একটা বড় ধরনের একটা শাল বনাঞ্চল আছে, এটা আমরা জানি। এবং এই শাল বনাঞ্চলে যেহেতু সে ওখানকার এমপি, এবং সে কিন্তু ওখানে একটা বড় ধরনের জায়গা দখল করছে, এবং এই ৩৮ একর জায়গা, আপনারা একটা শব্দ মনে হয় শুনবেন, আদিবাসীরা সবসময় বলতো বন যত দূর আমার বাড়ি তত দূর। তো বিষয়টা হলো বন জঙ্গল কেন্দ্রিক যাদের জীবন ছিল তাদের কাছে এই জায়গাটা কিন্তু শুধুমাত্র তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা না, স্থানীয় আমরা দেখলাম যে আজকে আমি নিউজের লিঙ্ক আমি এখানে শেয়ার করার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সাঁওতাল আদিবাসীদের কিন্তু ব্যাপক সংখ্যক জায়গা কিন্তু ওনারা দখল করছেন দলীয় প্রভাবে, বা এই যে আওয়ামী লীগের যে দলীয় প্রভাবে, যে লুটেরাদের দলীয় প্রভাবে এটা কিন্তু তারা দখল করছেন। এবং বন বিভাগের জায়গা, শুধুমাত্র আমি আদিবাসীদের জায়গা বলতেছি সেটা না, কিন্তু তারা বন বিভাগেরও ৩৮ একর জায়গা দখল করছে, এবং বন বিভাগ এটা নিয়ে মামলাও করছিল। এবং যেহেতু এমপি থাকলে যেটা হয়, ওনার বিরুদ্ধে মামলা করে আসলে কি হবে, জোর যার মুল্লুক তার, এভাবেই তো শেখ হাসিনা দেশটা চালাইছে। তো কিন্তু আজকে এসে একই সঙ্গে যদি আপনারা উল্টা দিকে আমি আরেকটা উদাহরণ দিই, আপনারা জানেন যে বান্দরবনের, আমি একটা খুব আওয়ামী লীগ কেন্দ্রিক আমি আগে বলতেছি, তারপরে আমি পুরো ডিটেলটা ব্যাখ্যা করতেছি, কারণ যারা দখলদারদের আসলে দল শ্রেণী বাদ দিয়ে তারা সবাই দখলের মহোৎসবেই কিন্তু মেতে উঠছে। এখন যদি আমরা একই সঙ্গে আমরা দেখি যে বান্দরবনের, আপনাদের মনে আছে যখন জিকে শামীম নামে যুবলীগ এক নেতাকে যখন ধরা হলো, তার বান্দরবনে কিন্তু একটা বিশাল জায়গা আছে, এবং বান্দরবনে আরেকজন আছেন জসিমউদ্দিন মন্টু, আপনারা দেখবেন যে সিলভার ওয়াইনের পরিচালক, ওনারা কিন্তু মারমা, ত্রিপুরা এবং বম ৩ জাতিগোষ্ঠীর কিন্তু একটা ব্যাপক সংখ্যক জায়গা এখনও দখল করে আছে, এবং তারা ওই দখলকৃত জায়গায় পুলিশের একটা চেকপোস্ট দিছে। এবং আমি লাস্ট যখন বান্দরবান যাই তখনও দেখতে পারি ওখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করতেছে। তার মানে কি, পুলিশকে ঘুষ দিছে, বা পুলিশকে এর ঘুষের বিনিময়ে ওই জায়গাটাতে তারা কিন্তু অবস্থান করতেছে, এবং এটা খুবই দুঃখজনক। এবং একই সঙ্গে দেখেন সেই জিকে শামীমের জায়গা কিন্তু বহাল তবিয়তে তারা আছে, এবং এই যে মারমা, ত্রিপুরা এবং বম জাতিগোষ্ঠী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তাদের এমনভাবে ক্ষতিগ্রস্ত, তাদের পাড়া উচ্ছেদ করতে হয়েছে, পাড়া সরাইতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, তাদের জায়গা জমি ওনারা দখল করে আছেন। এবং এই যে মন্টু সাহেবরা, নামটা খেয়াল করেন, পাহাড়িদের জমি আপনার তারা কতটুকু কিনতে পারে, কেনার রাইট কতটুকু, হ্যাঁ, এটা বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত যদি ১৯০১ যেটা দেখেন, যেটাকে রক্ষা কবচ বলা হচ্ছে পাহাড়িদের জায়গা সহজে কিন্তু আমরা পাহাড়ের জায়গা কিনতে পারি। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না ভাই, এটা আপনি যেখানেই যান, আপনি যদি আজকে এই যে আমরা ঘুরে আসলাম যে ডুপ্পা জাতিগোষ্ঠী যে বক্সা রিজার্ভের উপরে লেপচাকা তাসিগাঁও, এই যে ভুটানি জাতিগোষ্ঠীরা এখনও বসবাস করতেছে, তাদের জায়গা কিন্তু আমরা সমতলের বাঙালিরা, অর্থাৎ ধরেন ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা, তারা গিয়ে কিন্তু কিনতে পারবে না। দার্জিলিংয়ে একটা জায়গা কিন্তু হুট করে কেউ কিনতে পারবে না এখান থেকে গিয়ে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু গিয়ে কিনতে পারবে না। পাহাড়ের আইনগুলো এই জন্য জানতে হবে, এবং কোন জায়গাটা, এবং শুধুমাত্র এটা পাহাড়ের ক্ষেত্রে বললাম না, সমতলের ক্ষেত্রে দেখেন একই আইন প্রযোজ্য। যারা ওখানে বস্তি করে থাকে, বা দেখা গেল ওদেরকে গ্রামকে বলা হয় বস্তি, বনের ভেতর যারা ফরেস্ট ভিলেজার যারা আছেন, তাদের জায়গা কিন্তু বাইরে থেকে গিয়ে কেউ কিনতে পারে না। এই আইনটা কিন্তু সবখানে বলবার। ঠিক একইভাবে আমাদের সমতলের ক্ষেত্রেও কিন্তু আপনি ফরেস্টের জায়গা, বা আমাদের সাঁওতালদের কাছে যে জায়গা, সেই জায়গাগুলো আপনি কিন্তু এভাবে দখল করতে পারেন না। এবং এইভাবে দখল কিন্তু একপাশে যদি দেখি আমরা শিবলি সাদিকরা করছেন, আর একদিকে কিন্তু আমরা পাহাড়ি দিকে এই মন্টু সাহেবরা এবং এই জিকে শামীম সাহেবরা, তারা কিন্তু এই জিনিসগুলো করে যাচ্ছে। এখন কথা হলো যে কারণে এই প্রশ্নটা আসতেছে, এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এখন তো এই সরকার আসছে, এখন আমাদের আদিবাসীরা বা যাদের জমি, যাদের ন্যায্য জায়গা, তারা কতটুকু ওই জায়গাটা ফেরত পাচ্ছে, এবং বা তারা তাদের জায়গায় কতটুকু বসবাস করতে পারতেছে, তারা তাদের জায়গাটা কতটুকু ফেরত পাইছে, তাদের জায়গা যেহেতু দখলকৃত জায়গা কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে, এই ব্যাপারগুলোতে আমার কাছে মনে আজকে এখন যদি হয় আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির লোকজনরা এসে যদি আবার শুরু করেন ওই একই কাজ, হ্যাঁ, এবং ওই সুযোগটা যদি নেয়, তাহলে অবস্থার কোনো পরিবর্তন হবে না। বা এই যে সংস্কার আমরা বলতেছি, রাষ্ট্র সংস্কার, এই ক্ষেত্রে আমাদের আদিবাসীদের আমরা কতটুকু রক্ষা করতে পারতেছি, তাদের ভূমি কতটুকু রক্ষা করতে পারতেছি, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলার কিন্তু দাবি রাখে। আমরা এই জায়গা নিয়ে আমরা কথা বলি না। আমরা আজকে যদি আমরা বলি যে সংখ্যাগুরু, এই শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু তারপর খুব অত্যন্ত দুঃখের সঙ্গে এই শব্দটা ব্যবহার করতে হয়। এই দেশে ধর্মীয় সংখ্যালঘুরা
বা ধরেন বৃহৎ জাতিগোষ্ঠীরা কিন্তু ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের কিন্তু দেখেই না, বা বৃহৎ ধর্মের মানুষরা ক্ষুদ্র ধর্মের মানুষদের একটা তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা আছে, এটা আমরা দেখতে পাই। আমরা যারা মুসলিম তারা কিন্তু দেখেন হিন্দুদের প্রতি বা অন্যদের প্রতি, আবার দেখেন আবার যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বৃহৎ জাতিগোষ্ঠী, অর্থাৎ আমি এভাবে হয়তো অনেকে মন খারাপ করবেন, সনাতন ধর্ম, তারা কিন্তু কোনো পাহাড় নিয়ে কথা বলে না। আপনার খেয়াল করে দেখবেন, তারা কিন্তু জাতিগত সংখ্যালঘু যারা, তারা কিন্তু বুদ্ধদের নিয়ে কথা বলে না, তারা কিন্তু খ্রিস্টানদের নিয়ে কথা বলে না, তারা এই দেশে তো সংখ্যালঘু, তারা কি অবস্থায় আছে, তাদের ভূমি কী অবস্থায় আছে, তারা শুধু তাদেরটাই বলে। আপনারা খেয়াল করে দেখবেন তারা কিন্তু এর বাইরে কথা বলে না। তার মানে তারাও কিন্তু একই অপরাধী। আপনারা বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা যেমন, মুসলিমরা যেমন এখানে কথা বলতেছে না, বা বাঙালিরা যেমন অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে কথা বলতেছে না, ঠিক একইভাবে যে এখানকার যারা সংখ্যালঘু জাতিগোষ্ঠী হিন্দুরা, যারা সনাতন ধর্মাবলম্বী আছে, তারাও কিন্তু কখনো মুখ খোলে না। আপনারা খেয়াল করে দেখবেন যে একেবারে চরিত্রটা একদম ঠিক যেন এখানকার যে আমাদের যে বৃহৎ জাতিগোষ্ঠী, সে বাঙালি হোক বা মুসলিম হোক, মুসলিম বাঙালি তাদের মতোই চরিত্র ধারণ করে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীরাও। তারাও কিন্তু দেখেন আজকে এত বড় সমাবেশ করতেছে, করতেছে, ও করতেছে। আপনারা দেখেন চিটাগং হিল ট্র্যাক্স নিয়ে তারা কিন্তু একটা শব্দ কখনো উচ্চারণ করছে এটা আমি শুনিনি। তো আমার এই জায়গাটাই খুবই দুঃখ একটা ব্যাপার, যে তারা মানে খুবই কষ্ট লাগে যে তারা কখনোই এই ব্যাপারগুলোকে তারা কখনোই তুলে আনে না, বা এটাকে তারা ওইভাবে হয়তো বা গুরুত্ব দেয় না। এবং একই অবস্থা কিন্তু প্রতিটা, তার মানে প্রতিটা জায়গায় কিন্তু আপনার খেয়াল করেন, প্রতিটা স্টেপে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর একটা খেলা চলতেছে, এবং এই খেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে কারা, যারা সবচেয়ে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, সবচেয়ে যারা নিপীড়িত অবস্থায় আছে, যারা নির্যাতিত অবস্থায় আছে, তার মানে এই দেশে যারা সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ, অর্থাৎ যদি ধরি আমি একটা আদিবাসী জাতিগোষ্ঠী, মাত্র 2-2.5 হাজার মানুষ জনসংখ্যা, তারা কিন্তু তাদের কি অবস্থা, তারা কি অবস্থায় আছে, তাদের বাচ্চা কাচ্চারা। এর আগে আমি একটা ভিডিও করছিলাম, আপনার খেয়াল করবেন, যে তংসুই খুমি প্রথম বিশ্ববিদ্যালয় যাত্রা 2024 সালে এসে, একটা পাহাড়ি মেয়ে একটা জাতিগোষ্ঠী থেকে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যাত্রা করলো 2024 সালে এসে। এটা অবশ্যই ভালো সংবাদ, কিন্তু খারাপ সংবাদটা কি, এটা আপনাদের লজ্জা করে না বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ হিসেবে, বৃহৎ ধর্মের মানুষ হিসেবে, অথবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যেও যারা বৃহৎ, তাদেরকে লজ্জা করে না? এই জায়গাটা আমাদের ভাবার অবকাশ আছে। তো এতটুকু ছিল আজকের কথা। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন। শুভরাত্রি।